আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। আমি আজ আবার তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি এবং আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সন্ধি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এটি আমাদের দ্বিতীয় সন্ধি অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা সন্ধি বলতে কি বুঝি, সন্ধি শ্রেণীকরণ এবং স্বরসন্ধির যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এই পর্যায়ে আজ আমরা ব্যঞ্জন সন্ধির যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথম ক্লাসে আমরা সন্ধি কি সে সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমাদের কি মনে আছে সন্ধি বলতে আমরা কি বুঝি বা সন্ধি শব্দের অর্থ কি? হ্যাঁ, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন এবং পাশাপাশি দুইটি ধ্বনি মিলে যদি একটি ধ্বনি সৃষ্টি হয় তখনই তাকে কি বলা হয়? সন্ধি। এবং বাংলা ভাষায় সন্ধি কত প্রকার বলেছিলাম? দুই প্রকার, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। এবং এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে ব্যঞ্জন সন্ধি সূত্রসমূহ। তাহলে ব্যঞ্জন সন্ধি বলতে আমরা কি বুঝি, মনে আছে কি তোমাদের? হ্যাঁ, ব্যঞ্জন সন্ধি হচ্ছে স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি গঠন করা হয় তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। তাহলে আজকে আমরা ব্যঞ্জন সন্ধি গঠনের যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা কি আলোচনা করব এবং উদাহরণের মাধ্যমে আমি তোমাদের সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা আমার সাথে থাকবে এবং মনোযোগ দিয়ে ক্লাসটি শুনবে। আচ্ছা, প্রথমেই দেখো রয়েছে কি স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ ব্যঞ্জন সন্ধি গঠনের যে সূত্রগুলো আছে সেখানে প্রথমে কি বলছে, স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়ে কিভাবে ব্যঞ্জন সন্ধি গঠন করা হয়ে থাকে সে সম্পর্কে আমরা আলোচনা করছি। প্রথমেই রয়েছে দেখো অ যোগ ছ, চ ছ, তারপরে হচ্ছে আ যোগ ছ, চ ছ হচ্ছে মিলে, আবার রস্যের সাথে ছ মিলে কি হচ্ছে? চ ছ। রস্যের সাথে যদি ছ যোগ হয় তখনও চ ছ হয় এবং এই চ ছ কোথায় যুক্ত হয়? পূর্ববর্ণে যুক্ত হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে অ আ রস্যই রস্য এই চারটি মানে স্বরধ্বনির সাথে যদি ছ যুক্ত হয় তখন কি হয়? দুইটা মিলে কি হয়ে যায়? চ ছ হয়ে যায়। কি হয়ে যায়? চ ছ, এবং সেটা পূর্ববর্ণে যুক্ত হয়। দেখো আমরা উদাহরণের সাহায্যে বিষয়গুলি একটু বোঝার চেষ্টা করি। প্রথমে কি রয়েছে যা দেখো প্রচ্ছদ। এখানে প্রথমে রয়েছে কি প্রচ্ছদ, একটি মানে শব্দ। এই শব্দটা আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করতে পারি দেখো সূত্রের মাধ্যমে। যেমন প্রচ্ছদটা আমরা যদি ভাঙি বা সন্ধি বিচ্ছেদ করি কিভাবে হবে দেখো, প্র যোগ ছদ প্রচ্ছদ, প্র যোগ ছদ প্রচ্ছদ। তাহলে আমরা জানি যে প্রথম শব্দে সন্ধি বিচ্ছেদের সময় প্রথম যে শব্দে সেটা শেষ ধ্বনি এবং শেষ শব্দের বা মানে পরের শব্দের প্রথম ধ্বনি মিলে সন্ধি গঠন করা হয়ে থাকে। তাহলে প্রথমে কি আছে? অ, আর পরে আছে কি? প্রথমে কি আছে? প্রচ্ছদ বললে এখানে প্র যোগ ছ প্রচ্ছদ। তাহলে প্র বললে অ আসে, আর এখানে হচ্ছে ছদ বললে ছ। অর্থাৎ প্রথমে হচ্ছে প্র এর অ এবং ছদের ছ, এই দুইটা মিলে কি হয়ে গেল? চ ছ। অর্থাৎ এখানে মাঝখানে এই প্রচ্ছদ। অর্থাৎ তাহলে আমরা এইভাবে ভাঙতে পারি, অর্থাৎ সূত্র অনুযায়ী এইভাবে হচ্ছে। তারপরে আছে কি কথা ছলে। এটা যদি আমরা মানে সন্ধি বিচ্ছেদ করি কি হবে? কথা যোগ ছলে, কথা ছলে, কথা যোগ ছলে, কথা ছলে। তাহলে কথা, কথা বললে কি আসে? আ আসে, এবং ছলে এখানে শেষ মানে পরবর্তী মানে দ্বিতীয় শব্দের অথবা পরবর্তী শব্দের ছ, তাহলে আ যোগ ছ মিলে চ ছ হচ্ছে কথা ছলে, এখানে চ ছ যোগ হচ্ছে। আবার এখানে পরিচ্ছদ, পরিচ্ছদকে আমরা কিভাবে ভাঙতে পারি? যেমন পরি যোগ ছদ পরিচ্ছদ, পরি যোগ ছদ পরিচ্ছদ। পরি বললে এখানে রস্যই আসতেছে, রস্যই ই অর্থাৎ রস্যই, তারপর ছদের এখানে অর্থাৎ দ্বিতীয় শব্দের ছদ অর্থাৎ ছ, অর্থাৎ রস্যের সাথে ছ যোগ হয়ে কি হলো? চ ছ হলো। অর্থাৎ এই চ ছটা কি পূর্ববর্ণে যুক্ত হলো, তাহলে পরিচ্ছদ। অর্থাৎ রস্যের সাথে ছ যোগ হলে পরিচ্ছদ মানে চ ছ হয়। আবার এইটা যদি আমরা বলি যে
ও রস্যর সাথে ছ ও যোগ হলেও কি হয়, চ ছ হচ্ছে। কিভাবে? যেমন তরুচ্ছায়া, এখানে আমরা উদাহরণটা কি দিয়েছি, তরুচ্ছায়া। এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, তরু যোগ ছায়া, তরুচ্ছায়া, তরু যোগ ছায়া, তরুচ্ছায়া। তাহলে তরু বললে কি আসে, রস্য আসে, তরু বললে কি আসতেছে, রস্য। আর ছায়া, ছায়া তাহলে কি আছে, ওখানে আসছে ছ, তাহলে ও রস্য যোগ ছ মিলে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, তরুচ্ছায়া, তাহলে চ ছ হচ্ছে। তাহলে আমরা এখানে দেখলাম যে প্রথমে কি, যে স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি মিলে কিভাবে ব্যঞ্জন সন্ধি গঠন করা হয়ে থাকে। তারপরে আসে দেখো দ্বিতীয় 2 নাম্বার এতে আছে, সূত্রের মধ্যে রয়েছে ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি। অর্থাৎ প্রথমে পেয়েছিলাম স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়ে, আর এখানে 2 নম্বরে কি রয়েছে, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি, অর্থাৎ আগে বলবি ব্যঞ্জন ধ্বনি, তারপর হচ্ছে স্বরধ্বনি। দেখো এখানে যেমন ক, ট, ত, প, এগুলো কি, প্রত্যেকটা কি ব্যঞ্জন ধ্বনি। আবার এখানে রয়েছে এটি গুলির সাথে কি যোগ হয়েছে, ক এর সাথে অ যোগ হয়েছে, তারপর ট এর সাথে আ যোগ হয়েছে, ত এর সাথে অ যোগ হয়েছে, আবার প এর সাথে অ যোগ হয়েছে, এগুলো সব কি স্বরধ্বনি। এবং ক এর সাথে যখন অ যোগ হলো তখন কি হয়ে গেল, ক যোগ অ মিলে কি হয়ে গেল, গ হলো, কি হলো, দুইটা মিলে গ হলো। এখানে আমরা দেখো একটি উদাহরণের সাহায্যে আমরা জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। যেমন ধরো যদি ক যোগ অ মিলে কি হচ্ছে, গ হচ্ছে। দিগন্ত, আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি কি, দিগন্ত। দিগন্তটা যদি আমরা ভাঙি কি হবে, দিক যোগ অন্ত, দিগন্ত, দিক যোগ অন্ত, দিগন্ত। তাহলে দিক, এখানে দিক বলতে কি আসে, ক আসতেছে, আবার হসন্ত, এখানে হসন্ত আসবে। দিক অর্থাৎ প্রথম শব্দে ক, আর দ্বিতীয় শব্দের কি আছে, অ, তাহলে ক যোগ অ মিলে কি হয়ে গেল, গ হয়ে গেল, দুইটা মিলে কি হয়ে গেল, গ হয়ে গেল। তাহলে কি দিগন্ত, তাহলে এই দুইটা মিলে ক এবং অ মিলে কি হয়, গ হয়। তাহলে আমরা উদাহরণের সাহায্যে এটা বুঝতে পারলাম। আবার এখানে ধরো আছে ট যোগ আ, ট এর সাথে আ যোগ হলে কি হয়, ডয় শূন্য র হয়। যেমন ধরো রয়েছে, আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি সরানল, সরানল। তাহলে কি হবে, এটা আমরা ভাঙতে পারি কিভাবে, শট যোগ আনন, শট যোগ আনন, সরানন, শট যোগ আনন, সরানন। অর্থাৎ শটে ট আসতেছে এবং আননের আ, দুইটা মিলে কি হলো, ট এর সাথে আ মিলে কি হলো, ডয় শূন্য র, সরানন, তাহলে ডয় শূন্য র হলো। তারপর আবার ত এর সাথে অ যোগ হয়ে কি হয়, দ হয়। যেমন ধরো এটা আমরা কিভাবে ভাঙতে পারি, তদন্ত, এটা কিভাবে আমরা কিভাবে ভাঙবো, তদন্ত। এখানে আমরা উদাহরণটা কি দিয়েছি, তদন্ত, ত এর সাথে অযোগ, অ দিয়ে অযোগ হলে কি হয়, দ হয়। যেমন তদন্তটা আমরা কিভাবে ভাঙবো বলতে পারো তোমরা, অর্থাৎ আমরা এইভাবে ভাঙতে পারি তদন্তটা, তৎ যোগ অন্ত, তদন্ত, তৎ যোগ অন্ত, তদন্ত। তাহলে তৎ বললে কি আসে, ত আসে খণ্ডত, অর্থাৎ ত খণ্ডত তৎ, তাহলে ত আসতেছে, খণ্ডত হচ্ছে কি, ত এর খণ্ডিত রূপ, তাহলে ত আসতেছে। আর এখানে কি লাস্ট যোগ হয়েছে কি, অ, তৎ যোগ অন্ত, তাহলে পরের শব্দের প্রথম অংশ, প্রথম ধ্বনি হচ্ছে অ, তাহলে দুইটা মিলে কি হলো, দ হলো, মানে অ ত এর সাথে অ মিলে কি হয়ে যায়, দ হয়। তাহলে কি হলো, তদন্ত। তাহলে আমরা দেখলাম যে এখানে এই সূত্রের সাহায্যে এখানে কি হয়, ত যোগ অ মিলে দ হয়, এটা আমরা উদাহরণের মধ্যে বুঝতে পারলাম। তারপর হচ্ছে কি, প যোগ প এর সাথে যখন অ যোগ হয় তখন সেটা কি হয়ে যায়, ব হয়ে যায়। যেমন ধরো আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, সুবন্ত, সুবন্ত। তো সুবন্তটা আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারি যেভাবে, যেমন অথবা ভাঙতে পারি শব্দটাকে সুপ যোগ অন্ত, সুবন্ত, সুপ যোগ অন্ত। তাহলে সুপ বললে প্রথম যে শব্দের এটা শেষ ধ্বনি হচ্ছে প, আর মানে পরের যে শব্দটি আছে এই শব্দের প্রথম ধ্বনি হচ্ছে অ, তাহলে প এর সাথে অ মিলে কি হয়ে গেল, ব হয়ে গেল, এই যে ব, সুবন্ত, অর্থাৎ সুপ যোগ অন্ত, পটা উঠে গেল, এখানে কি হয়ে গেল, প আর অ মিলে কি হয়ে গেল, ব হয়ে গেল, সুবন্ত। আচ্ছা, এবার এখানে পেলাম আমরা কি, ব্যঞ্জন ধ্বনির সাথে কিভাবে স্বরধ্বনি যুক্ত হয়ে কিভাবে সে ব্যঞ্জন সন্ধি গঠন করা হয়। এরপরে রয়েছে দেখো ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়ে কিভাবে ব্যঞ্জন সন্ধি গঠন করা হয়ে থাকে। এখানে দেখো প্রথমেই রয়েছে ত এর সাথে চ বা ছ, ত এর সাথে যখন ত বা ছ, চ বা ছ যোগ হয় তখন সেটা কি হয়ে যায়, দুইটা মিলে কি হয়, চ চ অথবা চ ছ হয়, চ চ অথবা চ ছ হয়, এবং সেটা পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন ধরো উচ্ছেদ, আমরা কি বলতে পারি, এখানে উদাহরণ দিতে পারি আমরা, যেমন ধরো উচ্ছেদ, উচ্ছেদ উচ্চারণ, উচ্ছেদ বললে আমরা কি বলবো, উত যোগ ছেদ, অর্থাৎ উত বললে কি আছে, ত আছে খণ্ডত, উত খণ্ডত, তারপর হচ্ছে ছেদ অর্থাৎ ছ,
অর্থাৎ প্রথম বর্ণে হচ্ছে উতে, উত বললে এখানে কি আসে, অর্থাৎ প্রথম শব্দের শেষ অংশ, শেষ ধ্বনি হচ্ছে ত, আর পরের শব্দে ছেদ, ছেদ হচ্ছে ছ, তাহলে কি হচ্ছে উচ্ছেদ, তাহলে কি হচ্ছে যে ত এর সাথে চ মিলে কি হয়ে যায়, আর কি হলো উত যোগ ছেদ মিলে কি হলো উচ্ছেদ, অর্থাৎ চ ছ, এখানে চ ছ যোগ হলো, এখানে চ ছ যোগ হলো, ত যোগ চ মিলে কি হয়ে গেল ত যোগ, এখানে ছ যোগ হয়েছে, ত না এখানে চ না, এখানে ছ যোগ হয়েছে, তাহলে কি হলো চ ছ হলো। আবার ধরো উচ্চারণ, আবার কি বলতে পারি আমরা উচ্চারণ, যেমন উত যোগ চারণ, উচ্চারণ, উত যোগ চারণ, উচ্চারণ। এখানে কি হচ্ছে যেমন উত, উত বললে ত আসতেছে, আবার উত বললে কি আসতেছে ত, এই ত, তারপরে হচ্ছে চারণ মানে চ, তাহলে কি এখানে হলে চ, ওইটা ছিল কি চ এর সাথে ছ যোগ হয়েছিল ত এর সাথে, আর এখানে হচ্ছে ত এর সাথে চ যোগ হয়েছে, উত যোগ চারণ, তাহলে কি হলো উচ্চারণ, এখানে চ ছ যোগ হলো, এখানে চ ছ যোগ হয়েছে, আর এখানে চ ছ যোগ হয়েছে। এরপরে দেখো আছে দয়ের সাথে চ, দয়ের সাথে চ বা ছ যোগ হলে কি হয় চ ছ এবং চ ছ হয়ে থাকে, চ চ অথবা চ চ চ ছ হতে পারে। যেমন ধরো বিপদ ছায়া, কি বলছে আমরা এখানে উদাহরণ দিয়েছি কি বিপদ ছায়া, এটাকে আমরা কিভাবে ভাঙবো বলতো, বিপদ যোগ ছায়া, এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি বিপদ যোগ ছায়া। তাহলে বিপদ বললে, বিপদ বাংলাটা কি, বিপদ বললে কি আসে লাস্ট মানে শেষ যে প্রথম শব্দে শেষ ধ্বনিটা কি আসে দ, তাই না, বিপদ, বিপদ যোগ ছায়া, এটাকে আমরা কি করতে পারি বিপদ যোগ ছায়া, বিপদ বিপদ যোগ কি হচ্ছে ছায়া, তাহলে কি হচ্ছে বিপদের শেষ ধ্বনি হচ্ছে দ, আবার মানে পরের শব্দের বিপদ শব্দের শেষ ধ্বনি হচ্ছে ছ, এবং এই দ এবং পরের শব্দের প্রথম ধ্বনি হচ্ছে ছ, তাহলে কি হচ্ছে দ আর ছ মিলে কি হয়ে গেল, দ আর ছ মিলে কি হলো বিপদ ছায়া, অর্থাৎ চ ছ, বিপদ ছায়া চ ছ হলো। আচ্ছা এরপরে আবার আসে দেখো, এরপরের যে ইয়েটা আছে সূত্রটা আছে কি ত যোগ ল, অর্থাৎ ত এর সাথে যদি ল যোগ হয় তখন সেটা কি হয় ল ল হয়ে যায়, তখন কি হয় ল ল হয়ে যায়, অর্থাৎ দুইটা ল ল ল হয় এবং সেটা পূর্ববর্ণে যুক্ত হয়। খেয়াল করো এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, এটা উত যোগ লাস, উল্লাস, এটা আমরা কিভাবে ভাঙতে পারি উত যোগ লাস, তাহলে উত বললে কি আসে উত, অর্থাৎ শেষ ধ্বনি হচ্ছে ত, আর লাস এটা প্রথম ধ্বনি হচ্ছে ল, তাহলে দুইটা মিলে কি হলো ত এবং ল মিলে কি হয়ে গেল ল ল হলো, এখানে উল্লাস কি হলো উল্লাস, এখানে ল ল যুক্ত হলো। তারপরে আছে এরপরে সূত্রটা হচ্ছে কি ত যোগ হ, ত এর সাথে হ যোগ হলে কি হয় দ ধ হয়, ত এর সাথে হ যোগ হলে কি হয় দ ধ হয়, তাহলে এটা আমরা ভাঙতে পারি কিভাবে দেখো উদ্ধত, উদ যোগ হত, উদ্ধত, উদ যোগ হত উদ্ধত, যেমন ধরো উদ বললে আমরা কি আসে তো আসে, উদ শব্দে শেষ ধ্বনি হচ্ছে ত এবং হত, হতে হ, তাহলে কি হলো ত এবং হ মিলে কি হলো দ ধ হলো উদ্ধত, তাহলে কি হলো এখানে দ ধ হলো উদ্ধত। তারপরে আবার যেমন দ এর সাথে হ মিলেও কি হয় দ ধ হয়, দ এর সাথে হ মিলেও কি হয় দ ধ হয়ে থাকে। তাহলে দেখো এটা কিরকম, যেমন ধরো পদ্ধতি, পদ যোগ হতি, পদ যোগ হতি পদ্ধতি, তাহলে পদ যোগ হতি পদ্ধতি। আচ্ছা তাহলে কি এখানে দেখলাম আমরা কি দয়ের সাথে হ যোগ হয়ে কি হয়ে যাচ্ছে দ ধ হচ্ছে। এছাড়াও আরো অনেক সূত্র রয়েছে, এছাড়াও আরো কি রয়েছে ব্যঞ্জন সন্ধি আরো অনেক মানে সূত্র রয়েছে, সেগুলো তোমরা বাসায় একটু ভালো করে পড়বা, তাহলে পড়লে কি হবা, পড়লে সেগুলো বুঝতে পারবা, তাহলে বাসায় আরো ভালো করে বুঝতে পারবে। আচ্ছা এখন আমরা পেলাম কি আমরা সেদিন স্বরসন্ধি সূত্রগুলো আলোচনা করেছিলাম এবং আজকে কি করলাম ব্যঞ্জন সন্ধি সূত্রগুলো আলোচনা করলাম, এবং আমরা দেখেছি যে বাংলা আমরা মানে জেনেছি যে বাংলা ভাষায় সন্ধি হচ্ছে কত প্রকার, দুই প্রকার, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি, এবং সেগুলো নিয়ে এবার মানে স্বরসন্ধি কি ব্যঞ্জন সন্ধি কি এবং যে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি গঠনের যে সূত্রগুলি সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন এই স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি ছাড়া কিন্তু আরেকটি সন্ধি রয়েছে যার নাম হচ্ছে কি বিসর্গ সন্ধি, যেটার নাম হচ্ছে বিসর্গ সন্ধি। এটা আলাদা কোনো সন্ধি না, এটা হচ্ছে আসলে ব্যঞ্জন সন্ধির অন্তর্গত একটি সন্ধি যার নাম হচ্ছে বিসর্গ সন্ধি। আর বিসর্গ সন্ধি বলতে আমরা কি বুঝি,
বিসর্গ সন্ধি হচ্ছে অর্থাৎ বিসর্গের সাথে যখন স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয় এবং এভাবে যে সন্ধি গঠন করা হয় তাকেই বলা হয় বিসর্গ সন্ধি। আর উচ্চারণের দিক থেকে বিসর্গ সন্ধিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। উচ্চারণ অনুযায়ী বিসর্গ সন্ধিকে কয় ভাগে ভাগ করা হয়েছে জানো? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে র জাত বিসর্গ সন্ধি, আর একটা হচ্ছে দন্ত স বয়শূন্য র জাত বিসর্গ সন্ধি, আরেকটা হচ্ছে দন্ত স জাত বিসর্গ সন্ধি। শব্দের শেষে র জাতটা হচ্ছে শব্দের শেষে, যখন কোনো শব্দের শেষে যদি র থাকে এবং সেই রটা যদি লোপ পায়, সেই র থাকলে এবং উচ্চারণের সময় যদি এই রটা লোপ পায়, রয়ের উচ্চারণটা লোপ পায় এবং সেখানে কি হয়, এবং সেই জায়গায় যখন বিসর্গ যোগ হয় তখন সেটাকে বলা হয় রজাত বিসর্গ সন্ধি। যেমন ধরো অন্তকরণ, যেমন ধরো অন্তর্গত বা অন্তকরণ, এরকম। যেমন ধরো অন্তর্গত যদি আমরা বলি তাহলে কি হবে? অন্তর্গত, যেমন অন্তর্গত এটাকে আমরা অন্তর্গত শব্দটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? অন্তর্গত শব্দটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? দেখো, অন্ত বিসর্গ যোগ গত, অন্তর্গত। অন্ত বিসর্গ যোগ গত, এখানে কিন্তু অন্তর্গত, এখানে কি ছিল? অন্তর কথা ছিল, কিন্তু এখানে অন্তর না হয়ে কি হলো? অন্ত দিয়ে বিসর্গ দেওয়া হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে অন্তরের রটা কি হলো? লোপ পেল এবং সেখানে বিসর্গ বসলো, রয়ের পরিবর্তে বিসর্গ বসলো। কিন্তু উচ্চারণের সময় কিন্তু আমরা কি করব? রটা কিন্তু উচ্চারণ করব অন্তর্গত। বলার সময় কিন্তু আমরা অন্তর্গত বলবো না, অন্তর্গত বলবো। তাহলে এরকম হলে যখন কোন শব্দের শেষে র থাকে এবং রয়ের উচ্চারণটা যখন লোপ পায় এবং সেখানে বিসর্গ যোগ হয় বসে, তখন সেটাকে বলা হয় রজাত বিসর্গ সন্ধি। আবার দন্ত স্বজাত বিসর্গ সন্ধি হচ্ছে যখন শব্দের শেষে দন্ত স্ব থাকে এবং এই শব্দের দন্ত স্বটা যদি দন্ত স্বয়ের উচ্চারণ যদি লোপ পায় এবং দন্ত স্বয়ের সেখানে যদি কি বসে? বিসর্গ বসে, তো কিন্তু মানে দন্ত স্বয়ের উচ্চারণটা আবার বজায় থাকে, তখন সেটাকে বলা হয় কি? দন্ত স্বজাত, দন্ত স্বর সাথে হসন্ত থাকবে, দন্ত স্ব হসন্ত জাত বিসর্গ সন্ধি। এটাকে আমরা কিরকম লিখতে পারি? যেমন ধরো নমস্কার, নমস্কার শব্দটা কিরকম হবে? নম বিসর্গকার। এটা কিভাবে আমরা লিখতে হবে? নম বিসর্গকার, নমস্কার। কিন্তু আমরা এটা উচ্চারণ কি হবে? নমস্কার হচ্ছে, এটা যেমন অন্তর্গত, এটা হচ্ছে কি? নমস্কার। তাহলে এখানে কি হওয়া উচিত ছিল? নমস্কার, কিন্তু দন্তাস্বটা কি? নমস যোগকার, অর্থাৎ নমস, অর্থাৎ নমস শব্দের শেষে কি আছে? স আছে। এই সটা কি হচ্ছে? উচ্চারিত না হয়ে সেখানে কি হচ্ছে? উচ্চারণটা লোপ, রয়ের দন্ত স্বরের উচ্চারণটা লোপ পেয়ে কি হলো? এখানে যোগ হলো বিসর্গ, এটা এখানে যোগ হলো এবং কি হলো? এবং এইভাবে সন্ধিটা গঠন করা হলো, বিসর্গ যোগ হলো। কিন্তু এখানে কি জানো? কিন্তু বিসর্গ, এই যে দন্ত স্বর উচ্চারণটা কিন্তু বজায় থাকবে, উচ্চারণটা কিন্তু লোপ পেয়ে যাবে না, উচ্চারণটা কিন্তু ঠিকই বজায় যাবে। মানে দন্ত স্বরের জায়গায় বিসর্গ বসছে ঠিকই, কিন্তু উচ্চারণটা কিন্তু বজায় থাকবে। যেমন ধরো নম বিসর্গকার, নমস্কার, এখানে এখানে বিসর্গ বসছে দন্ত স্বরের জায়গায়, কিন্তু আমরা যখন পুরো শব্দটা উচ্চারণ করবো তখন কি বলবো? আমরা কিন্তু নমকার বলবো না, কি বলবো? নমস্কার। তাহলে কি জানলাম আমরা? তাহলে বিসর্গ সন্ধি সম্পর্কে আমরা একটু সাধারণ ধারণা নিলাম। তবে বিসর্গ সন্ধির আরো অনেক সূত্র রয়েছে বিসর্গ সন্ধি গঠনে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি ছিল? ব্যঞ্জন সন্ধির যে সূত্রগুলো আছে, ব্যঞ্জন সন্ধি কি বলতে আমরা কি বুঝি এবং ব্যঞ্জন সন্ধির যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবং বিসর্গ সন্ধি নিয়ে একটু সাধারণ ভাবে আমরা জানলাম। তো আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। আর বাসায় ভালো করে যদি একটু বেশি মানে বাসায় বারবার পড়াশোনা করো, মানে বারবার পড়ো, তাহলে কি হবে? তোমরা এই বিষয়গুলো সম্পর্কে আরো বেশি কি স্পষ্ট তোমার একটা ধারণা হবে। আশা করছি তোমরা বাসায় কি করবে? বিষয়গুলো পড়বে, পাঠ্যে আরো ভালো করে পড়াশোনা করবে এবং বিষয়গুলি ভালো করে বোঝার চেষ্টা করবে। আর পরবর্তী ক্লাসে আমরা কি করব? যেটা বললাম বিসর্গ সন্ধির যে সূত্রগুলো আছে এগুলো তোমরা কি বাড়ির কাজ হিসাবে বিসর্গ সন্ধির যে সূত্রগুলো আছে এই সূত্রগুলি তোমরা একটু বাসায় ভালো করে মানে
পড়বে এবং পড়ে সেই সূত্রগুলি সূত্র এবং উদাহরণ সহ তোমরা কি করবে, বাড়ির কাজ তৈরি করবে তোমরা নিজের মতো করে। তাহলে আজকে আমি এখানেই ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা বিসর্গ সন্ধির যে সূত্রগুলি তোমরা বাড়ির কাজ করবে আর এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো অধ্যায় বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা এই পর্যন্ত এখানেই শেষ করছি। সবাই এই গরমকালীন সময়ে সবাই কি করবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অযথা বাইরে ঘোরাফেরা করবে না, এবং যদি একান্ত প্রয়োজনে যাও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সবাই সুস্থ থাকার চেষ্টা করবে। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।